দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। রেড জোনে কাল থেকে ছুটি, 6 আগস্ট পর্যন্ত বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। সবার আগে লকডাউন হচ্ছে পুরো লক্ষ্মীপুর। শততম দিনে আক্রান্ত ছাড়ালো 90,000, 85,000 শনাক্ত গত 50 দিনে। সংকটে হাল না ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রী। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে। করোনাকালেও দুর্নীতি, 59% হাসপাতালে নিম্নমানের সুরক্ষা সামগ্রী, দেখানো হয়েছে 10 গুণ দাম, ভিত্তিহীন বলছে সরকার। পয়সা দিলেই মিলছে করোনার নেগেটিভ কিংবা পজিটিভের ভুয়া সনদ, র্যাবের জালে বন্দী 4 প্রতারক। দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আল মতিন। করোনা পরিস্থিতির খবর সুখকর নয়। স্বাভাবিকভাবেই আবারও নতুন করে লকডাউন বলুন বা সাধারণ ছুটি বলুন, তার চিন্তা করছে সরকার। তবে সেটি এবার সারা দেশ জুড়ে হচ্ছে না, হচ্ছে শুধুমাত্র রেড জোন যেগুলোকে বলা হচ্ছে সেগুলো আসলে কোন এলাকাগুলো সেটাও এখনো সবার কাছে স্পষ্ট নয়। আরও সুনির্দিষ্ট করার দাবি এরই মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জানিয়েছেন সরকারের কাছে। দক্ষিণে অবশ্য এখন পর্যন্ত যে তালিকা তারা পেয়েছেন সে অনুযায়ী লকডাউন কার্যকর করার এক ধরনের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে এতে করে লাভ হবে কিনা সে প্রশ্ন থাকছে। এর পাশাপাশি হাসপাতালগুলোর যে অবস্থা, সেখানে আইসিইউর শয্যা পেতে বেশ লড়াই করতে হচ্ছে রোগীদের। অন্যান্য ক্ষেত্রেও শয্যার সংকট তো রয়েছেই। সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে 3 জন সম্মানিত অতিথিকে সংযুক্ত করছি। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ এমপি, তিনি সদস্য, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আছেন জনাব মোহাম্মদ জাহিদুর রহমান এমপি, তিনি সংসদ সদস্য, ঠাকুরগাঁও 3 বিএনপি থেকে নির্বাচিত তিনি। এছাড়া আছেন ডক্টর আনোয়ারুল ইকবাল, তিনি বিভাগীয় প্রধান, মহামারী নিয়ন্ত্রণ প্রস্তুতি, ICDDRB-তে তিনি কাজ করেছিলেন আগে। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, তাদের সাথে আলোচনায় যাবার আগে এই যে লকডাউন কার্যকর করা হচ্ছে আবারও বা সাধারণ ছুটি যে নামই ডাকুন না কেন, সেটি নিয়ে একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে, সেটি দেখে নিতে চাই। সাধারণ ছুটি বাতিলের পর সংক্রমণ বেড়ে যাওয়ায় আক্রান্তের মাত্রা ভেদে জোনভিত্তিক লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার, যা সাধারণ ছুটি নামে কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে। রাজধানী সহ সারা দেশে রেড জোনে এই ছুটি ঘোষণা করা হয়েছে 30 জুন পর্যন্ত। তবে খোলা থাকবে মুদির দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান, বন্ধ থাকবে রেস্টুরেন্ট। মন্ত্রিপরিষদ বিভাগ শুরুতে ইয়েলো জোনকে ছুটির আওতায় আনলেও পরে তা সংশোধন করে। ইয়েলো ও গ্রিন জোনে এখন সবকিছু সীমিত পরিসরে খোলা থাকবে। এদিকে জীবিকার সন্ধানে যাদের ছুটে চলা প্রতিনিয়ত, তাদের সংশয়ের কারণ অঘোষিত এই লকডাউন। আমরা কি করবো? 4 মাসে ঘর ভাড়া পাইবো, 5 দিন ধরে মাল বেশি। আমরা বিপাকে তো কিছু হবেই, কিন্তু বিপাকের যে ভালো হবে বেশি, কিন্তু এটা প্রপার ভাবে দেখতে হবে। যেভাবে সিস্টেম করে দেন সেভাবে করবো, আইনের উপরে আমরা আইনে শ্রদ্ধা করে এইভাবে আমরা চলবো। পরীক্ষামূলক লকডাউন করা এলাকার মতো সামনের দিনগুলোতে কাজ করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। ফিল্ড পর্যায় থেকে আমরা ম্যাপিং করে সেই ম্যাপটা নিয়ে আসছি। আমরা নির্দেশ পেলেই সাথে সাথে স্বল্পতম সময়ের মধ্যে এইটাকে কার্যকর করার জন্য আমরা ব্যবস্থা নিতে পারবো। এবং এলাকার যে কাউন্সিলর বৃন্দ আছেন বা যারা গণ্যমান্য ব্যক্তি, তারা আমাদেরকে হেল্প করবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটা সাকসেস করা যাবে। তবে সেই এলাকা সুনির্দিষ্ট করে দেবার দাবি জানিয়েছেন উত্তরের মেয়র। এসওপি কিন্তু রেডি করে ফেলেছি আমরা, কাজে আমাদেরকে দেওয়ার পরে মিনিমাম 48 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা এলাকাতে আমরা লকডাউন করতে পারবো, সেই প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। কিন্তু আমাদেরকে আগে জানাতে হবে যে কোন এলাকাগুলোতে করা হচ্ছে সুনির্দিষ্টভাবে। আর দক্ষিণে মঙ্গলবার রেড জোনে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা ডেকেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এদিকে 6 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। শুরুতেই ডক্টর আনোয়ারুল ইকবালের কাছে আসতে চাই। যে পরিস্থিতির কথা বলছিলাম তাতে এর আগে যেমনটা বলা হচ্ছিল যে সাধারণ ছুটি ছিল, সেটি চালিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, বিশেষজ্ঞ কমিটির তরফ থেকেও তেমনটা বলা হয়েছিল। মাঝখানে 15 দিনের একটা বিরতি যাওয়ার পরে আবার অনেকটা সেদিকে হাঁটছে সরকার।
এতে এই পরিস্থিতিতে এই লকডাউন বলুন বা সাধারণ ছুটি, তাতে লাভ হবে কতটুকু? তার পাশাপাশি সার্বিকভাবে হাসপাতালগুলোর যে অবস্থা এখন, সেখানে পরিস্থিতি উন্নয়নে কি করা যায়? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আসলে দেখেন, কিছু না করার থেকে কিছু করা ভালো, এটাই আমি মনে করি। যেমন এখন পুরনো জিনিসে ফেরত না গিয়ে আমরা সামনে কিভাবে জিনিসটা ট্যাকেল করতে পারি সেই জিনিসটাই এখন সবচেয়ে মুখ্য। যেমন এখন যতটুকু দেখা যাচ্ছে রাজাবাজার থেকেই শুরু করি, সেখানে লকডাউন খুব কার্যকরভাবেই লকডাউন দেওয়া হয়েছে। আগে যেটা সাধারণ ছুটি ছিল, সেই সময় যদি আমরা লকডাউনটা সত্যিকার ভাবে দিতে পারতাম, তাহলে এখন আমাদের পরিস্থিতি কিন্তু অনেক ভালো থাকতো। আপনার সাথেও আমি অনুষ্ঠানে অনেকবার এই কথাটাই বলেছিলাম। এখনো আমি বলতে চাচ্ছি, যেহেতু আমাদের দেশের আয়তনটা ছোট, মনে রাখতে হবে আমাদের আয়তন কিন্তু ছোট, কিন্তু আমাদের লোক সংখ্যা কিন্তু সেই রকম ভাবে বেশি। সেই কারণে এখানে জোনিং সিস্টেমটা, দেখেন, জোনিং সিস্টেমটা কিন্তু সব দেশের জন্য কার্যকর হবে না। এটা কিন্তু WHO বলেন বা যে বলেন, তারা কিন্তু সারা বিশ্বের জন্য একটা ফর্মুলা দেয়। সব ফর্মুলা কিন্তু সব দেশের জন্য কিন্তু কার্যকরভাবে হয় না। যেমন এখন দেখেন, আপনি যদি জোনিং এর যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাতেই যদি যান, তাহলে আমাদের দেশে গ্রিন জোন কোন জায়গাটা আমি ঠিক বলতে পারবো না আর কি। কিন্তু উচিত আমার কাছে এখনো মনে হয় যে আমরা যদি পুরা, বিশেষ করে বিভাগীয় যে শহরগুলো আছে, ঢাকা, চিটাগাং, বরিশাল, আপনার নারায়ণগঞ্জ, তারপরে আপনার সিলেট, এইসব বড় বড় শহরগুলো যদি আমরা এট এ টাইম লকডাউন করে রাখি, বেশি না 3টা সপ্তাহের জন্য, এই মারাত্মক চাপগুলো কিন্তু কমে আসবে। কেননা আপনার হসপিটাল, আপনি জানেন আমাদের কিছু শহরের মধ্যেই কিছু বড় বড় হসপিটাল আছে, এবং সেখানে কিছু কিছু হসপিটালে কিন্তু ভেন্টিলেশন আছে। কিন্তু আমার কিন্তু চিন্তা করতে হবে সারা বাংলাদেশ নিয়ে, এবং সেখানে গ্রাম অঞ্চলই বেশি। সেই দুর্ভাগা লোকজনগুলো কোথায় ভর্তি হবে, কিভাবে হবে? যেহেতু আমরা টেস্ট করেও কুড়াতে পারবো না, কিন্তু একটা সময় কিন্তু দেখেন, যাই আমরা করি, আমরা কিন্তু 3 কোটি, 4 কোটি, 5 কোটি টেস্ট কি আমরা করে সারতে পারবো না। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমাদের এই পর্যন্ত আজকেও একজন ডাক্তার, সার্জারির একজন বড় ডাক্তার সাহেব মারা গেছেন, ইন্নালিল্লাহ। কিন্তু এইভাবে কিন্তু 36-37 জন ডাক্তার অলরেডি মারা গেছেন। তো সুতরাং এরকম যদি জিনিস বাড়তে থাকে, ডাক্তারও কিন্তু কিছু দূর পিছিয়ে আসবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের নেত্রী আজকেও বলেছেন যে আমরা কিন্তু কখনোই ভীত সন্ত্রস্ত বা ভয় পেয়ে কাজ ছেড়ে দিব, সেটা বলছি না। কিন্তু আমাদের একটা নিয়মবর্তিতার মধ্যে দিয়ে আগাতে হবে। যে কারণে, যেমন দেখেন, এই যে করোনাটা, এটা কিন্তু কেউ আমরা বিশেষজ্ঞ ছিলাম না, কেউই কিন্তু না। বাট আমাদের যে প্রিপেয়ারনেস, প্রিভেন্টিভ ইস্যুস যেগুলো ছিল, সেগুলো কিন্তু সব মহামারীর জন্য কিন্তু কাছাকাছি। তো সুতরাং সেই জায়গাগুলোতে আমরা কিছুটা ফেল করেছি এই কারণেই, কারণ আমরা তখন চিন্তা করেছিলাম যে জীবিকা জীবন, জীবিকা জীবন, এটাই ছিল আমাদের প্রথম ইস্যুগুলো। কিন্তু এখন আমাদের চিন্তা করতে হবে যে রেড জোন, ইয়েলো জোন, এই গ্রিন জোন, যেটা আমাকে আপনি জিজ্ঞেস করলেন, আমি কিন্তু এখনো বলবো, আমরা যদি শুধু রেডের উপরে এখন আপনার ফোকাসটা রাখি, দেখা যাবে আস্তে আস্তে কিন্তু ইয়েলো জোনে আবার বেড়ে গেছে। এবং সেই ইয়েলো জোনের লোকজন কি, আপনাকে যেটা প্রথম সরকার যে উদ্যোগটা নিয়েছিল, আমি মনে করি সেটাই কারেক্ট ছিল। ইয়েলো জোনটাও এটার ভিতরে রাখা উচিত ছিল এই কারণে। কিন্তু এই লোকজনগুলো কিন্তু আবার গ্রিন জোনে ঢুকবে, আসবে, যাবে। তখন হবে কি, যেহেতু এটা আপনার ছোঁয়াচা রোগ, আপনার যদি 5 জনও বের হয় বা 10 জনও বের হয়, তাতেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা কিন্তু যখন আমাদের সরকার যখন মানুষের ভালোর জন্যই যখন ছুটি ঘোষণা করেছিল, আমরা কিন্তু দেখেছি কিছু কিছু মানুষ কিভাবে বের হয়েছে। ইভেন 1 বছরের বাচ্চা নিয়েও কিন্তু মার্কেটে গেছে। এই জিনিসগুলো বন্ধ করতে হলে আমাদের কিছু নিয়ম, আইন কানুন, যেমন যে মাস্ক পরবে না তার জন্য একটা ফাইন, এইগুলো যদি আমাদের এখনই যদি আমরা, আমাদের কিন্তু নিয়ম কানুন অনেক আছে, বাট ইমপ্লিমেন্টেশনটা যদি আমরা ঠিক মতো করি, আমার মনে হয় এখনো আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আর হাসপাতালের যে কথাটা আপনি আমাকে বললেন, যেহেতু আবার একদল বলছে গুজব, একদল বলছে যে না ঠিক আছে, যেহেতু সরকারি অফিসে চাকরি করি না, কিন্তু পিপিই এবং এই যে গ্লাভস, মাস্ক, এগুলো নিয়ে যে কিছু একটা দল আপনার ঝামেলা করেছিল, সেটা আমাদের প্রধানমন্ত্রী নিজে মহানগর হাসপাতালের মাস্কের ব্যাপারে নিজেই বলেছেন। তো সুতরাং কিছু তো হচ্ছে, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই সব ঠিক হয়ে যাবে। জি,
ডক্টর আজিজ, আপনার কাছে আসতে চাই। শিরোনামে একটি খবর নিশ্চয়ই আপনি শুনছিলেন, এর আগেও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে সেটি হচ্ছে যে 59% হাসপাতালে নিম্নমানের সুরক্ষা সামগ্রী যাচ্ছে, দাম দেখানো হচ্ছে 10 গুণ। এ ব্যাপারে আসলে সরকারের অবস্থানটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে করোনা ভাইরাস একটা মরণ ব্যাধি, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর 213টা দেশ আক্রান্ত। যাদের স্বাস্থ্য ব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, ধনী দেশ বলি বা সম্পদশালী দেশ বলি, তাদের অবস্থা কিন্তু খারাপ। আর এই করোনা যুদ্ধের সবচেয়ে ফ্রন্ট ফাইটার সেটা হচ্ছে ডাক্তার, সিস্টার, হাসপাতাল, হেলথ কেয়ার প্রোভাইডার। তাদেরকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনের বিপর্যয় মানে অবধারিত। এই 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 অবস্থায় যদি কি বলে মাস্ক বলি বা পিপি যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের যে ফ্রন্ট ফাইটার, যে ডাক্তার, সিস্টার, হেলথ ওয়ার্কার, তাদেরকে আমরা এই করোনা যুদ্ধে নির্ঘাত খারাপ অবস্থার দিকে আমরা এগিয়ে দেব। আমি মনে করি যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই তদন্ত হওয়া উচিত। তদন্তর মাধ্যমে যারা দোষী যদি প্রমাণিত হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কারণ মানুষের জীবন নিয়ে আমরা তামাশা করতে পারি না, মানুষের জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না। এবং আপনারা দেখেছেন যে প্রায় 39 জন ডাক্তার ইতিমধ্যে মারা গেছে, 1000-এর বেশি ডাক্তার আক্রান্ত, এবং আপনারা দেখেছেন যে প্রতিদিনই সমাজের এমন সব। কিন্তু ডক্টর আজিজ, এই যে তদন্ত করে ব্যবস্থার কথা আপনি বললেন, এখন যে ধরনের সংকট চলছে এবং এর মধ্যে যদি ডাক্তারদের এই নিম্নমানের সামগ্রী দিয়ে সেবা দিতে হয়, তারা যদি আক্রান্ত হন, আসলে এই করোনা সংকটের পরে তার সেই তদন্ত, সেই শাস্তির কি অর্থ থাকবে? আমি সেটা বলতেছি না যে আপনাকে অন্যায় যদি করে তার শাস্তি হতেই হবে, সেটা এখন হোক আর পরেও। কিন্তু আমরা মনে করি যে এই করোনা যুদ্ধের এরকম একটা ভয়াবহ ভাইরাসের এগেনস্টে আমরা কাউকে নিয়ে তামাশা করতে পারি না। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। যদি কেউ অন্যায় করে থাকে তার অবশ্যই বিচার দিতে হবে, সেটা আজকে হোক আর 2 দিন পরে হোক। অন্যায় করে পার পাবে এটা কখনো হওয়া উচিত না। এবং যেভাবে আমাদের মেডিকেল প্রফেশনের মানুষগুলো আক্রান্ত হচ্ছে, যদি আসলেই এরকম খারাপ পিপি অথবা মাস্ক সাপ্লাই দিয়ে থাকে এবং যারা সরবরাহ নিয়েছেন, আমি মনে করি তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। এবং কিন্তু এখানে কি আপনার মনে হয় না যে ক্ষেত্র বিশেষে আমলাতান্ত্রিকতা তাদের অবস্থান খুব শক্তভাবে ধরে রাখছে? কারণ যেসব ডাক্তার এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও তাদের অভিযোগ তুলেছেন, এদের অনেককেই পরে ওএসডি হতে দেখা গেছে, তাদের অবস্থান থেকে সরে যেতে দেখা গেছে, সেগুলো কেন হচ্ছে তাহলে? আমলাতান্ত্রিক জটিলতা বাংলাদেশে তো কিছু আছে, এটা আমরা অস্বীকার করি না। তারপরে আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাগুলো পালন করি এবং সততা এবং নিষ্ঠার সাথে কাজ করি, তাহলে আমাদের এই করোনা যুদ্ধে আমরা অবশ্যই জয়লাভ করব। কিন্তু আবার বলতেছি, যদি কেউ এই অনৈতিক কাজ করে থাকে তাদের অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং সত্যিকার অর্থে কি বলে 2 নম্বর বা খারাপ পিপি অথবা মাস্ক সাপ্লাই দেওয়া হয়েছে কিনা অবশ্যই তদন্তের মাধ্যমে বের হয়ে আসা উচিত। এখানে এখন বিস্তর আলোচনা আমরা করছি, কোনটা রেড জোন হবে, সেখানে কি অবস্থা দাঁড়াবে, সংক্রমণ কমিয়ে আনার ব্যাপারে। কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ সংক্রমণ রয়েছে, আমাদের হাসপাতালগুলো দৃশ্যতই সেগুলো সামলাতে বেশ একটা সংকটের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত খবর আসছে যে ভেন্টিলেটরের অভাবে কিংবা আইসিইউর শয্যা না পেয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে রোগীরা মারা যাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভাবছেন? হাসপাতালের এই সক্ষমতা বাড়ানো নিয়ে কি পরিকল্পনা আপনাদের? ডেফিনেটলি সরকার চেষ্টা করে যাচ্ছে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর জন্য। সরকারি হাসপাতালের পাশাপাশি আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো তাদের এগিয়ে খুবই কম আসতেছে, তাদের রেসপন্সটা খুবই কম। আমরা মনে করি যে জাতির এই দুর্যোগের সময় সরকারি হাসপাতালের পাশাপাশি প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, যার বেড সংখ্যা সরকারি হাসপাতালের চেয়ে অনেক বেশি, তাদেরকে এগিয়ে আসতে হবে। 50 শয্যার হাসপাতাল হলেই সেখানে একটা করোনা জোন এবং একটা নন কোভিড জোন থাকতে হবে, তাহলেই এই করোনা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। না হলে শুধু সরকারি হাসপাতালের উপর ভরসা করে এই বিশাল জনগোষ্ঠীকে যেভাবে আক্রান্ত হয়ে চলছে কোনোভাবেই চিকিৎসা করা সম্ভব না। আমি মনে করি সরকারি এবং বেসরকারি সবাইকে সমন্বিতভাবে এই কাজগুলো করতে হবে। ধরুন সরকারি হাসপাতালের কথায় যদি আসে, স্বায়ত্তশাসিত এত বড় প্রতিষ্ঠান বিএসএমএমইউ, সেখানে তো ফিভার ক্লিনিকের বাইরে খুব বেশি একটা কার্যক্রম তাদের দেখা যাচ্ছে না। শুধু কি একটা ফিভার ক্লিনিক করেই বিএসএমএমইউর দায় শেষ হয়ে যায়? আমি মনে করি যে এটা অবশ্যই দায়িত্ব শেষ হয় না।
আমি মনে করি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি তাদের উচিত এই মুহূর্তে করোনা ইউনিট খোলা, এই পুরো হাসপাতালটা খুলে দেওয়া উচিত। কারণ জাতি প্রত্যাশা করে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির মতো জায়গায় তারা চিকিৎসা পাবে, যার জন্য আমার মনে হয় পুরো হাসপাতালটাই করোনা ইউনিট এবং কোভিড নন কোভিড জোনকে ভাগ করে ইমিডিয়েটলি রোগী ভর্তি করার ব্যবস্থা করবে। ধন্যবাদ। জনাব জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। বিরোধী দলের প্রতিনিধি হিসেবে আপনি সরকারের কার্যক্রমকে কিভাবে দেখবেন এখন পর্যন্ত যে অবস্থায় আমরা রয়েছে এই করোনা মহামারীকে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে? ধন্যবাদ চ্যানেল 24 চ্যানেল 24 এবং আমার এলাকার জনগণ এবং বাংলাদেশের জনগণ। তো আজকে করোনা ভাইরাস যে গোটা শুধু আমাদের দেশেই না, এটা গোটা বিশ্বের একটা সমস্যা এবং এটা একটা জটিল সমস্যা। আজকে গোটা বিশ্বই স্থবির হয়ে গেছে, শুধু বাংলাদেশেই না। আজকে আমাদের দেশ তো একটা অনুন্নত দেশ। এখানে আগে থেকেই আমরা লক্ষ্য করে আসছি যে আমাদের যে হাসপাতাল, বিশেষ করে আমাদের উপজেলা এবং জেলা পর্যায়ে যে হাসপাতালগুলি রয়েছে, এগুলো পর্যাপ্ত ডাক্তার তো ছিলই না। এখন কিছুটা ডাক্তারের সমস্যার সমাধান হয়েছে কিছুটা, এবং যন্ত্রপাতি যেটা বলা যায় যে মানে যেমন আমি আমার উপজেলার কথাই বলতে পারি, এত বড় একটা হাসপাতাল, 50 আসনের একটা হাসপাতাল, অথচ একটা এক্সরে মেশিন আজকে বিকল হয়ে বছর ধরে এটা বিকল হয়ে আছে। এখানে মানে তাৎক্ষণিকভাবে একটা হার্টের পেশেন্টের চিকিৎসা করাও সম্ভব না। কাজে আমাদের বাংলাদেশের এটাই চিত্র, মানে প্রত্যেকটা স্থানীয় এমপি হিসেবে আপনি কি সেটার ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পেরেছেন, এই যে এক্সরে মেশিন এতদিন ধরে বন্ধ হয়ে রয়েছে? হ্যাঁ, এগুলো আমি সংসদেও বলেছি এবং আমি মন্ত্রী সাহেবের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম মন্ত্রী মহোদয়ের কাছে ব্যক্তিগতভাবে, যে আমার এলাকায় আমার নির্বাচনী আসনে বীরগঞ্জ এবং রানীশঙ্করে হাসপাতালগুলির এই বেহাল অবস্থা, যন্ত্রপাতি নাই। কাজে গেলে পরীক্ষা নিরীক্ষা যদি না হয় তাহলে চিকিৎসা কি হোক, ডাক্তার থেকেও তো লাভ নেই। আজকে যে একটা এই যে করোনা ভাইরাস, আজকে গোটা বিশ্ব যারা উন্নত দেশ তারাই কিন্তু আজকে হিমশিম। আর সেই জায়গায় আমাদের বাংলাদেশ, আমরা যে এখন পর্যন্ত এখানে লক্ষ লক্ষ মানুষ যে মারা যায়নি, এটা হয়তো আল্লাহর কৃপায় আমরা হয়তো বেঁচে আছি, কারণ এখানে কোনো ভালো ব্যবস্থা নেই। আজকে যদি ধরে নেন যে আমি যদি এফেক্টেড হই, আমি কোথায় যাব? হাসপাতালে গিয়ে তো কোনো লাভ নেই, ঠাকুরগাঁয়ে গিয়েও তো কোনো লাভ নেই, দিনাজপুরে গিয়ে। আপনাদের এলাকায় কি অবস্থা এমনিতে, আপনার উপজেলা বলুন বা ঠাকুরগাঁয়, সব মিলিয়ে সেখানে সংক্রমণের পরিস্থিতিটা কি? উপজেলায় এখন পর্যন্ত যে সংখ্যা, মানে এটার ভাইরাসে আক্রান্ত যারা ম্যাক্সিমাম ঢাকা থেকে আগত বা নারায়ণগঞ্জ থেকে আগত, এক কথায় বাইরে থেকে যারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন, এদের মধ্যেই কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত আমরা পেয়েছি। এবং এখানে যারা সবসময় বসবাস করে তাদের মধ্যে কিন্তু এখন আক্রান্ত নেই, এখন পর্যন্ত নেই। তারা আমাদের এই সন্তান, আমাদের এই ছেলে এলাকার যারা বিভিন্ন পেশায় কাজকর্মে ঢাকায় ছিলেন, তারাই আক্রান্ত হয়ে এই এলাকায় এসেছেন। এটাই আমাদের জন্য একটা আশঙ্কা। মানে এই উপায় মোটামুটি বেশ কয়েকজন আমার এলাকায় আক্রান্ত হয়। জি, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরেই ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ডক্টর ইকবাল, আপনার কাছে আবারও ফিরে আসতে চাই। এখানে হাসপাতালগুলোর প্রসঙ্গ আসছিল একটু আগে, বিএসএমএমইউ নিয়ে আমরা কথা বলছিলাম। সেটি যদিও সরকারের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সব হাসপাতালেই ভবন আলাদা করে বা এলাকা আলাদা করে কোভিড নন কোভিড রোগীদের ব্যবস্থা করতে হবে। বিএসএমইউতে সেভাবে এখনও রোগী ভর্তি হচ্ছে বলে জানা যায় না, যদি একটা ফিভার ক্লিনিক তারা করেছেন, সেখানে টেস্ট হচ্ছে। এরকম বড় বড় সরকারি হাসপাতাল বলুন, বেসরকারি হাসপাতাল, অনেকগুলোই এখনো এ লড়াইয়ে সেভাবে এসে যুক্ত হয়ে উঠতে পারেনি, যদিও সরকারের তরফ থেকে নির্দেশনা এসেছে। সেক্ষেত্রে আসলে কি করণীয়? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আমি একটু বলতে চাচ্ছি এখানে এইভাবে যে সরকার থেকে কে নোটিশ এসেছে আমি সেটা দেখিনি, বাট এটা আমার ব্যক্তিগত মতামত যে দেখেন, আমরা কিন্তু শুধু বড় বড় হাসপাতালের দিকে না তাকিয়ে সারা বাংলাদেশের দিকে তাকাতে হবে। এবং আমাদের কিন্তু মনে রাখতে হবে, এখনো যদি আপনি দেখেন, আমাদের কিন্তু নন কোভিড পেশেন্ট বেশি রাদার দেন কোভিড পেশেন্ট।
অবশ্যই আমাদের কোভিড পেশেন্টের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে, কিন্তু সেই ব্যবস্থাগুলো আপনাকে জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে কোনো একটা গ্রাম অঞ্চলে যান বা মফস্বল শহরে যান, সেখানে কিন্তু 30 শয্যা বিশিষ্ট বা 50 শয্যা বিশিষ্ট মানে সদর হাসপাতাল ছাড়া তেমন কিছু নাই। এবং সেখানে ডাক্তার আমার যতটুকু জানা আছে বিভিন্ন স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে আপনার 13 জন কি 12 জন ডাক্তার থাকে এবং তার সাথে কিছু নার্স। এটা দিয়ে কিন্তু আপনি সারা বাংলাদেশের চিত্র কিন্তু এরকমই। তাহলে আমার যেটা ধারণা, যেমন আমার কাছে মনে হয় যে ঢাকা শহর বলেন বা চিটাগাং বলেন বা খুলনা বলেন, সব জায়গায় কিন্তু কয়েকটা হাসপাতাল অন্তত পক্ষে নন কোভিড এর জন্য রাখতে হবে। এই কারণে যে দেখেন কিছু কিছু বয়স্ক মানুষ থেকে শুরু করে বা এই যে কিডনি পেশেন্ট বলেন, হার্টের পেশেন্ট বলেন, কিংবা আপনার স্ট্রোকের পেশেন্ট বলেন, এরা কিন্তু আসবে। কিন্তু ডক্টর ইকবাল, এখানে যে সমস্যাটা হচ্ছে, যেগুলো হাসপাতাল এখন পর্যন্ত তারা বলছেন তারা কোভিড রোগী নিচ্ছেন না, তারা বলছেন যে কোভিডের নেগেটিভ একটা সার্টিফিকেট নিয়ে তাদের আসতে হবে। আর বাস্তবতা হচ্ছে 10 দিন পর্যন্ত লেগে যাচ্ছে একটা টেস্টের ফলাফল আসতে, কারণ ব্যাকলগ প্রচুর। সেক্ষেত্রে এই রোগীরা তো এই সময়টা একেবারে ঘুরে ঘুরে চিকিৎসাধীন অবস্থায় থেকে যাচ্ছেন, তাদের জন্য আসলে কি করণীয় তাহলে? আচ্ছা, আমি বলি, এটা তো আসলে একটা সিস্টেমের ফল্ট। আমি প্রথমে এটা শেষ করি যে হাসপাতাল সব কোভিড নন কোভিড যেটা করছিলাম, যেটা বলছিলাম, যেমন বঙ্গবন্ধুর ক্ষেত্রে কিন্তু কোভিড নন কোভিড আপনি করতে পারেন। হ্যাঁ, যেগুলো বড় বড় হাসপাতাল আছে, যেগুলোর এন্ট্রেন্স আলাদা হবে, সেখানে কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আমাদের এখানে যেসব ছোট ছোট হাসপাতাল আছে, যেমন ধরেন একটা 30 শয্যা বিশিষ্টই হাসপাতাল হোক, সেখানে আপনি কিভাবে কোভিড নন কোভিড আলাদা করবেন? একটা মানুষ কিডনি ডিজিজ নিয়ে আসলো, কিংবা সে কিন্তু কোভিড আক্রান্ত হয়ে যাবে, সেখানে আমার সাজেশন হবে, আমি জানি না, সাজেশন হবে আমাদের কিন্তু অনেক স্কুল, খোলা মাঠ এগুলো রয়ে গেছে, এগুলোকে যদি আমরা ইউজ করে আমরা ওইখানে কোভিড পেশেন্ট গুলো, আমি গ্রাম অঞ্চলের কথা বলছি, ওখানে যদি আমরা ওনাদেরকে প্রোভাইড করতে পারি, তাহলে একটা কিন্তু আপনার সাশ্রয়ের একটা ব্যাপার হয়। আর আপনি যেটা আমাকে পরে জিজ্ঞাসা করলেন, দেখেন আমাদের সরকার কিন্তু এখন, আগে যেই চিত্র ছিল, এখন কিন্তু প্রায় 50টা 52টা পিসিআর মেশিন কাজ করছে। কিন্তু বললাম তো, আপনি যদি আরো 100টাও করেন, সেটাও আমাদের যে লোক সংখ্যা 17 কোটি বা 18 কোটি, এটা কিন্তু সবসময় অপ্রতুল থাকবেই। এটা কিন্তু হঠাৎ করে দিন রাতে আমি ঠিক করে দিতে পারবো না। সেইখানেই সরকারের হস্তক্ষেপ করতে হবে। যেটা কোভিড হাসপাতাল বা কোভিড নন কোভিড যেটা বলছেন, তাদেরকে আগে নিতে হবে, নিয়ে তাদের দ্বারা টেস্ট করাতে হবে। সেই হসপিটাল দায়িত্ব নিবে যে এই রোগীটার আপনার কোভিড আছে কি নাই, কারণ ও বেচারা কিন্তু কোথায় ঘুরবে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বুথ হয়ে, সেই বুথ 10 দিন 12 দিন করে সময় লেগে যাচ্ছে আপনার টেস্টের রিপোর্ট দিতে, এবং তারা কোথায় রেজাল্টটা হচ্ছে সেটাও কিন্তু জানতে পারছে না। তো সুতরাং এইখানে কিন্তু সরকারের হস্তক্ষেপ করতেই হবে, যে হাসপাতালে রোগী গেলে আপনার নিতে হবে, যেটা কোভিড তাকে নিতে হবে। সে যদি টেস্টই করে আসে যে আমি কোভিড কি কোভিড না, তাহলে ওনারা কি করবেন? কিন্তু আমি আবার এটাও উদাহরণ আপনাকে দিচ্ছি, আইইডিসিআর এর সার্টিফিকেট সহ, এই যে ইউনাইটেড হাসপাতালে এক ভদ্রলোক আগুনে মারা গেলেন, আইইডিসিআর এর, আমি এটা একদম নিজে দায়িত্ব নিয়ে বলছি, আইইডিসিআর এর সার্টিফিকেট নেগেটিভ। সেখানে তারা 2-2.5 দিন, এক খ্রিস্টান ভদ্রলোক, উনি ফ্রিডম ফাইটার, ওনাকে শোয়ায় রেখে পুরায় মারলো। তাদের রিপোর্ট এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ 2.5 দিনেও আসে নাই। তাহলে আপনি সেটা কি বলবেন? কোভিড এর টেস্ট সহ কিন্তু সে গেছিল ওখানে, এবং যাওয়ার পরে তারা বললো এই রিপোর্ট মানি না, আমরা রিপোর্ট করব। তাহলে ওটাই যদি হয়, তাহলে এখানে অবশ্য সরকারকে ইন্টারভেন করতেই হবে। যেহেতু আপনার যারা মানে আপনার প্রাইভেট হাসপাতালগুলো নিজেরা এখন তারা টেস্ট করছে, সেখানে তারা করুক। তাহলে কোভিড হাসপাতাল যখন তাদের ঘোষণা করা হয়েছে, তাদের নিতে হবে, নিয়ে তারাই টেস্ট করে বলবে যে আপনার সে কোভিড কি নন কোভিড, তখন তাদেরকে সেপারেট করবে। আদারওয়াইজ আপনার তো কোনো অপশন নাই। জি, ধন্যবাদ ডক্টর আজিজ। আপনার কাছে পর্যায়ে আসতে চাই, এই যে দীর্ঘদিন লেগে যাচ্ছে টেস্টের রেজাল্ট আসতে, সেখানে আসলে সরকার কি করছে? এবং এর পাশাপাশি এই যে টেস্টের ফলাফল ছাড়া নন কোভিড হাসপাতাল যেগুলো এখনো নিজেদের দাবি করছে, তারাও যে ভর্তি নিচ্ছে না, রোগী ফিরিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে সরকার কি করছে? এটা অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত দুঃখজনক যে কোভিড টেস্ট না করে রোগী ভর্তি করতেছে না অথবা হাসপাতালে নিচ্ছে না। এটা অবশ্যই হওয়া উচিত না। আমরা যেটা মনে করি বা সরকারকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সাজেশনটা আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতালে একটা ফেভার ওয়ার্ড থাকবে। রোগী ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে তার কোভিড টেস্ট হবে, যদি পজিটিভ হয় তখন তাকে করোনা ইউনিটে শিফট করা হবে,
যদি নন কোভিড হয় তখন সে ফেভার ওয়ার্ডে থাকবে। এরকম প্রত্যেকটা হাসপাতালে আমাদের করতে হবে, না হলে আমরা এই সমস্ত রোগীগুলো চিকিৎসা করতে পারবো না। এখনো বাংলাদেশে নন কোভিড রোগী অনেক বেশি, সেই রোগীগুলো এখন নেগলেক্টেড হচ্ছে। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অথবা যখনই একটু জ্বরের, এখন তো সিজনাল ফ্লু অনেক হচ্ছে, একটু জ্বরের কথা শুনলেই তাকে আর ডাক্তার চিকিৎসা করবে না অথবা ভর্তি করবে না, এই অবস্থা চলতে পারে না। আমরা মনে করি প্রত্যেকটা হাসপাতালেই একটা ভিন্ন ওয়ার্ড থাকা উচিত, যেটা ফেভার ওয়ার্ড হিসেবে থাকবে। সেখানে প্রথমে রোগী ভর্তি হবে, এরপরে টেস্টগুলো করার পরে রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে তাকে সেপারেট করে দেবে। এবং একটা রিপোর্টে 10 দিন সময় লাগে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি যে 24 ঘন্টার মধ্যে এই করোনা টেস্টের রেজাল্ট অবশ্যই রোগীর হাতে পৌঁছাতে হবে, না হলে 10 দিনের মধ্যে তো রোগী অনেক খারাপ হয়ে যাবে। বিশেষ করে যেসব রোগীগুলো কোমরবিডিটি আছে, হাইপারটেনশন আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, অথবা অ্যাজমা আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, অথবা ডায়াবেটিস আছে, এই রোগীগুলোকে যদি আপনি 10 দিন না, করোনা হওয়ার 4 থেকে 5 দিনের মধ্যে এই রোগীগুলো খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো এত সময় যদি করোনা রিপোর্টের জন্য অপেক্ষা করি, তাহলে অবশ্যই সেই রোগীগুলো খারাপ হয়ে যাবে, খারাপ হবে, যেটা কখনো কাম্য হতে পারে না। আমরা মনে করি যে 24 ঘন্টার মধ্যে করোনা রিপোর্ট দিতে হবে, এবং রোগীরা যেন অথেন্টিক রিপোর্ট পায়, তারা যাতে আশ্বস্ত হয় সেই ব্যবস্থা করতে হবে, এবং কোভিড এবং নন কোভিড দুই রোগী যেন সমভাবে চিকিৎসা হয় সেটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু এটা তো নিশ্চিত করার সরকারেরই দায়িত্ব, তো সেদিকে সরকার আসলে কি করতে পারছে এখন পর্যন্ত? কারণ এই দীর্ঘসূত্রিতা তো বেড়েই চলছে, কমছে না। যেটা আমাদের কাছে যে আমাদের অবজারভেশন, সেটা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোর সমস্যাটা একটু কম। আপনি দেখছেন ঢাকা মেডিকেলে রোগী গেলে পরে সেটা ভর্তি হতে পারতেছে, কিন্তু প্রাইভেট যে হাসপাতালগুলো আপনি দেখেছেন, আনোয়ার খান মডার্ন হসপিটাল সরকারের সাথে একটা চুক্তি করার পরেও তারা সেটা বাতিল করছে। এরকম কি বলে ইউনাইটেড হসপিটালের ঘটনাগুলো তো ইকবাল সাহেব বললেন। এরকম অনেক প্রাইভেট হাসপাতাল আছে যারা কোভিড রোগীর বা জ্বরের রোগীর কথা শুনলেই তারা ধারের কাছে আসতেছে না, তাদের ভর্তি করতেছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি সরকারের শক্ত হাতে এইগুলাকে বন্ধ করতে হবে, এবং প্রত্যেকটা হাসপাতাল যাদের রেজিস্ট্রেশন আছে তাদেরকে কোভিড এবং নন কোভিড জোন ভাগ করে তাদের চিকিৎসা করতে হবে। বাংলাদেশে যেটা বললেন, আপনার কাছে ফিরবো আবারও ডক্টর আজিজ। একটু জনাব জাহিদুর রহমানের কাছ থেকে ঘুরে আসতে চাই। টেস্টের ব্যাপারে আপনাদের অভিজ্ঞতাটা কি? আপনাদের ঠাকুরগাঁ সহ আপনার এলাকায় টেস্টের ক্ষেত্রে ফলাফল আসতে কতদিন লাগছে, এবং এই ক্ষেত্রে হাসপাতালগুলো কি সব ধরনের রোগী ভর্তি নিচ্ছে কিনা, এবং সেখানে এই ধরনের টেস্টের ফলাফল চাওয়া হচ্ছে কিনা হাসপাতালগুলোতে? দেখুন, গোটা বাংলাদেশের চিত্র কিন্তু একই রকম। সাধারণ রোগীরা কিন্তু হাসপাতালে গেলে, একটা অন্য কোনো সমস্যায় গেলেও কিন্তু তাদেরকে ডাক্তাররা আতঙ্কে ভর্তি নিতে চান। এটা কিন্তু গোটা বাংলাদেশের উপজেলা লেভেলে যে হাসপাতালগুলি আমাদের রয়েছে, সব হাসপাতালেই কিন্তু একই অবস্থা। আজকে যে অবস্থা, যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে, মানে কোটির ডাক্তাররাও আজকে একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে, ঠিক জনগণ আমরাও কিন্তু ঠিক সেইভাবেই একটা অবস্থার মধ্যে রয়েছে। কারণ কাকে দোষারোপ দেব? দোষারোপ করে মানে দেওয়ার তো জায়গা নেই। আসলে এই যে ভাইরাস, এই ভাইরাসটা একটা, আমি মনে করি যে আমাদের পৃথিবীর মানুষের জন্য একটা শিক্ষা, এবং এটা একটা গজব আমাদের। আজকে গোটা দেশ মানে গোটা বিশ্ব যেখানে মানে অস্থির একটা অবস্থা, এমনিতেই আল্লাহ তাআলাকে আমরা প্রথম ভুলে গেছি, যার জন্য এটা একটা গজব নাজির হয়ে গেছে। এইটা আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, কোনো ডাক্তারও রক্ষা করতে পারবে না। হাসপাতালে তো আমাদের চিন্তাই করা যায় না। উন্নত দেশে তো বড় বড় হাসপাতাল রয়েছে, কিন্তু তারপরেও তো তাদের দেশের হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেখানে, তাদের তুলনায়। তাহলে কি একরকম সবকিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয় আপনার পরামর্শ? না, সেটা নয়। কারণ এটা তো এখন পর্যন্ত কোনো গবেষণা করে বা এখন পর্যন্ত এটা মেডিসিন তো বের করতে পারে কোন টিকা, যারা উন্নত দেশ যারা গবেষণা করতেছে। এই জন্যই বলছি যে এটা আল্লাহ তাআলার গজব ছাড়া তো আর কিছু না। যখন উনি এটা তুলে নেবেন, উনি তুলে নেওয়া ছাড়া আমাদের বোধহয় আর কোনো গতি নেই। বিশেষ করে আমাদের মতো দেশের মানুষের আমরা কি আশা করতে পারি? আপনাদের হাসপাতালগুলোর অবস্থা সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছিলাম, যে সেখানে আপনি বলছিলেন যে সারা দেশের মতো আপনাদেরও অবস্থা, কিন্তু সেখানে চাপ কেমন, রোগীদের কি সংখ্যায় যাচ্ছেন সে খবর আপনি রাখছেন কিনা আপনার এলাকায়? মোটামুটি আমাদের জেলা মানে আক্রান্তের সংখ্যা খুব বেশি না,
তথ্য আমার কাছে নেই। যেমন আজকে যেটা গোটা আমাদের ঠাকুরগাঁও জেলার মধ্যে 6 জন টোটাল আক্রান্ত হয়, হয়তো কোনোদিন বেশি হচ্ছে কোনোদিন কম হচ্ছে, ঠিক এইভাবে 5 জন 6 জন 7 জন এইভাবে আক্রান্ত হচ্ছে আমাদের জেলায়। এবং অন্যান্য রোগ নিয়ে যারা হাসপাতালগুলোতে যাচ্ছেন তাদের অবস্থা কি হচ্ছে, বা এই ধরনের উপসর্গ নিয়ে যারা যাচ্ছেন? এখন পর্যন্ত আমাদের এখানে যারা ঢাকা থেকে এসেছিল ম্যাক্সিমামই তারা এখন সুস্থ, মানে বেশিরভাগই সুস্থ। আর কয়েকজন মারা গেছেন, যেমন ঠাকুরগাঁয়ে মারা গেছেন। আমাদের পীরগঞ্জে আমার নির্বাচনী আসনের একজন ঢাকায় থাকতো, সেখানেই তার মৃত্যু হয়েছে। এবং একজন বিডিআর এর মানে মানুষ চাকরি করতো চিটাগাঙে, তিনিও আক্রান্ত হয়ে মারা গেছেন। সেখান থেকে গতকালকে তার লাশ দাফন করা হয়েছে। মোটামুটি বেশ কয়েকজন মারা গেছেন আর কি, যারা মানে আমাদের এখানে যারা থাকে তারা মনে। ধন্যবাদ। আরো একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম সেখানে ফিরে আসতে চাই। ডক্টর আজিজ, আপনার কাছে আসব। এই মুহূর্তে আসলে আর কি কি পরিকল্পনা আপনাদের হাতে রয়েছে, বিশেষ করে সংক্রমণ কমিয়ে আনার ব্যাপারে? লকডাউন তো আপনারা করতে চলেছেন বা সাধারণ ছুটির কথা বলছেন, এর পাশাপাশি আর কোনো পরিকল্পনা রয়েছে কিনা আপনাদের, সংক্ষেপে যদি বলতেন। আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন ইতিমধ্যে সরকার জোন ভিত্তিক এখন লকডাউনের ঘোষণা দিয়েছেন। সেখানে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। এখন যেহেতু সারা বাংলাদেশ দীর্ঘদিন বন্ধ রাখা সম্ভব না, কারণ হচ্ছে যে রোগী চিকিৎসার পাশাপাশি অর্থনৈতিক ব্যাপারটাকে সরকারকে ভাবে দেখতে হচ্ছে, যার জন্য মাসের পর মাস দিয়ে পুরো দেশকে বন্ধ রাখি। আমাদের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে ব্যবসা, প্রতিটা সেক্টর যদি বন্ধ থাকে তাহলে অর্থনৈতিক যে বিপর্যয় আসবে সেটা আরো বেশি ক্ষতিকর হবে। যার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন জোন ভিত্তিক লকডাউন করা, যেখানে হটস্পট বলি আমরা, যেখানে সবচেয়ে 1 লক্ষ মানুষের মধ্যে 30 জনের বেশি রোগী পাওয়া যাবে, সেটাকে আমরা রেড জোন বলতেছি। তো এইভাবে প্রত্যেকটা 3টা ভাগ করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে আমি মনে করি এর কোনো বিকল্প নেই। এবং এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সুপরিকল্পিতভাবে এই কাজটা বাস্তবায়ন করতে হবে। এখানে জনস্বাস্থ্য বিষয়ক ডাক্তারদের ইনভলভ করতে হবে, ক্লিনিক্যাল ডাক্তার যারা তাদের ইনভলভ করতে হবে, সিস্টার ইনভলভ করতে হবে, টেকনোলজিস্টকে ইনভলভ করতে হবে, অ্যাম্বুলেন্স থাকতে হবে এবং জনপ্রতিনিধিদের ইনভলভ করতে হবে। পাশাপাশি ডক্টর আজিজ, ঢাকায় যতগুলো এলাকায় লকডাউনের কথা বলা হচ্ছে, এতগুলো এলাকাতে বাজার পৌঁছে দেওয়া থেকে শুরু করে রোগীদের জন্য বুথ বসানো, সে সক্ষমতা কি সরকারের রয়েছে? আমি মনে করি সরকারের অবশ্যই সেই সক্ষমতা আছে, কারণ আপনার পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে যায় তখন আপনার আর কোনো বিকল্প নাই, আপনাকে সামনে এগিয়ে যেতেই হবে। এখন যে পরিস্থিতি দিন দিন করোনা সংক্রমণ বেড়ে চলছে এবং আমাদের মৃত্যুর হারও বেড়ে চলছে, এটা বন্ধ করতে হলে আপনাকে কঠোর হস্তে এটাকে দমন করতে হবে এবং এটাকে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো বিকল্প নেই। আমাদের পিছানোর কোনো পথ নেই, আমাদেরকে সবাইকে সমন্বিতভাবে এই যুদ্ধে জয়লাভ করতে হবে, কোনো বিকল্প নেই। জি, ডক্টর ইকবাল, আপনার কাছে ফিরে আসি। অনেকগুলো সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম এখন পর্যন্ত, সেখানে যে প্রসঙ্গ চলে আসে যে ব্যক্তিগতভাবে আসলে কি কি করার রয়েছে, কারণ মাস্ক ব্যবহারের ক্ষেত্রে এক একজন একইভাবে করছেন, রাস্তায় যদি বের হন এক এক জায়গায় আপনি মাস্কটিকে পাবেন এবং নানান ধরনের মাস্ক এখনো ব্যবহার চলছে এবং কেউ মাস্ক ধুয়ে ব্যবহার করছেন, সেক্ষেত্রে কোনো পরামর্শ রয়েছে কিনা আপনার? জি, আমি আপনার এই প্রশ্নে আসার আগে একটু জাহিদ সাহেবের কথা ধরে একটু আসি যে জি, আল্লাহ এই সমস্যা দিয়েছেন, আল্লাহ কিন্তু সমাধান করবেন, কিন্তু মানুষকে বলেছেন চেষ্টা করার জন্য, এবং আমার আপনার মাধ্যমেই কিন্তু এই করোনা যাবে, একদিন অবশ্যই যাবে। সুতরাং আমরা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমরা বলতে আমি না, আমরা বলতে আমাদের যারা সায়েন্টিস্ট আছেন বিভিন্ন দেশে যারা কাজ করছেন, সেই প্রসঙ্গে পরে আসছি, আমি কিছু ভালো তথ্য আপনাদেরকে দিব। তো এখন মাস্কের ব্যাপারটা দেখেন, কয়েক ধরনেরই মাস্ক আছে। যেমন জনসাধারণের জন্য কিন্তু কোভিড এর মাস্কের প্রয়োজন নাই, ঠিক আছে? তারা আপনার সার্জিক্যাল মাস্কও পড়তে পারে, কাপড়ের মাস্কও পড়তে পারে। আমি রেফারেন্স দিয়ে বলছি, দেবী সেটি
ওনার সাথে আমি একটা ভিডিও কনফারেন্সে ছিলাম, উনি বলেছেন দেখো আমাদের দেশে সমস্ত মানুষ, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে মেজরিটি মানুষ হলো দরিদ্র সীমানার নিচে, তারা তো রেগুলার একটা আপনার মাস্ক একদিন ব্যবহার করে ফেলে দিতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু কাপড়ের মাস্ক যেটা আছে সেটার ভিতরে যদি আর একটা গেঞ্জির কাপড় দিয়ে আমরা লেয়ারটা দেই, লেয়ারটা দিলে হবে কি, ও একটা মাস্কে সাধারণত আসলে প্রোটেকশন থাকেই হলো 60 to 70%, কারণ এগুলো সব ব্যাকটেরিয়া প্রোটেক্টেড মাস্ক, কোনোটাই কিন্তু ভাইরাস প্রোটেকশন দেয় না অ্যাপার্ট ফ্রম কোভিড মাস্ক গুলো, ঠিক আছে? তাহলে আপনি যদি কাপড়ের মাস্ক ইউজ করেন তাহলে সেই কাপড়ের মাস্কটা কিন্তু আপনি ধুয়ে আবার পরতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 2টা মাস্ক থাকলে কিন্তু যথেষ্ট। আমি এটা নর্মাল জনসাধারণের জন্য বলছি। তারপরে যারা ধরেন সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন তারা কিন্তু আপনার একটার উপরে চাইলে আরেকটাও পড়তে পারেন। কেন আমি বলি, এটা কিন্তু আবার সবার জন্য না। আমি বলছি যারা ধরেন সংসদ ভবনে যাচ্ছেন, যারা ধরেন হাসপাতালে রোগী নিয়ে যাচ্ছেন, যারা ধরেন আপনার বিশেষ কাজে বের হচ্ছেন, তাদের জন্য বলছি। যারা গাড়ি ইউজ করেন, যেমন দেখেন মেজরিটি টাইমে এখন দেখা যাচ্ছে ড্রাইভারের থেকে কিন্তু আপনার এই করোনা ভাইরাস গুলো সংক্রামিত হচ্ছে। আপনি সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনি যখন ড্রাইভার চালিত গাড়িতে উঠবেন তখন কিন্তু আপনি এসি ছাড়বেন না, আপনার কিন্তু তখন জানলাগুলো নামিয়ে রাখতে হবে। এবং সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ড্রাইভারকেও একটা মাস্ক দিতে হবে এবং আপনারও মাস্ক পরতে হবে। মাস্কটা এমন ভাবে পরবেন, যেমন আমি একটা কথা বলি, এটা আপনি মিডল ক্লাস বা তার উপরের একটুর জন্য আমি বলছি, যেমন আপনি একটা মাস্কের উপরে যদি আরেকটা মাস্ক পরতে পারেন, যদি পরতে পারেন, অনেকের শ্বাসকষ্ট হয়, অনেকের সমস্যা হয়, আমি কিন্তু বারবার একটা শব্দ বলছি, যদি পরতে পারেন, সেটা কিন্তু আপনি 70% থেকে আরেকটু বাড়িয়ে আরেকটু প্রোটেকশন আপনাকে দেবে। সেই ক্ষেত্রে আপনি যদি একটু নরমাল, এখন যেভাবে সবাই মাস্ক পরছেন, যে বাইরে যাচ্ছেন, মাঝে মাঝে দম আটকে আসছে, তখন মাস্কটা নামিয়ে কিছুক্ষণ মুক্ত বাতাস নিয়ে আবার মাস্ক তুলে দিচ্ছেন, মাস্কের বাইরের অংশ ধরছেন, তাতে লাভ হচ্ছে? আমি আসছি, সেই পয়েন্টেও আসছিলাম। আমি যেমন গতকালকে না পরশুদিন সংসদ ভবন থেকে শুরু করে বলি, ইভেন আমাদের এডিজি মহোদয় যেদিন প্রত্যেক দিনই তো আপনারা আসছেন, উনি প্রত্যেক দিনই কিন্তু ব্রিফিং দিচ্ছেন, ওনার মাস্কটা দেখবেন নাক থেকে নামিয়ে কিন্তু দাঁড়িয়ে এখানে রেখে দিচ্ছে, হুইচ ইজ কমপ্লিটলি রং। কারণ কি, এই জিনিসটা মানুষ কিন্তু ওনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি একটা মাস্ক ব্যবহার করেন যেটা ওয়ান টাইম ইউজ, সেটাতে যদি আপনি মাস্ক পরার উদ্দেশ্য কিন্তু শুধু হাঁচি কাশি আটকানোর ইস্যু না, আপনি মুখেও হাত দেবেন না, সেটাও কিন্তু একটা পয়েন্ট মাস্ক ব্যবহারের জন্য, ঠিক আছে? তো সেই মাস্কটা যদি আপনি নিচে নামিয়ে রাখেন, তার কার্যক্রম ক্ষমতা কিন্তু কমে যায়, অনেক অংশে কমে যায়। তো সুতরাং আপনি আইদার মাস্কটা খুলেই রাখেন, আপনার অনুষ্ঠান শেষে আপনি আবার পরে নেন, অথবা আপনি পরে থাকেন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, বরিস জনসন, আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টার, উনি কিন্তু 40 মিনিটের জন্য সংসদ ভবনে গিয়ে কিন্তু আক্রান্ত হয়ে গেছিলেন। তো এই জিনিসগুলো তো আমাদের মাথায় নিতে হবে। এবং আমাদের যারা আপনাদের কথা বলি, যে মিডিয়া থেকে শুরু করে আমাদের পুলিশ ভাইরা, আমাদের ভাইরা, কম চেষ্টা কি আপনারা করছেন? কম সচেতনতার কি আপনারা দেখাচ্ছেন? তারপরেও দেখেন কিছু কিছু মানুষ কিছুতেই মাস্কও পরছেন না, আবার দেখবেন 1-1.5 বছরের বাচ্চাদের নিয়ে দোকানেও যাচ্ছেন। এদেরকে আপনি কি বলবেন? এদের সচেতনতা আপনি কিভাবে আনবেন? আপনি কত ফাইট করব, কিভাবে এদেরকে মাস্ক পরানো যায়? সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে আইনও আছে, ইমপ্লিমেন্টেশন করেন, ফাইন ইমপ্লিমেন্টেশন করেন। যেমন আরেকটা জিনিসও আমি বলে দেই, যে আমরা হাত ধুই, ঠিক আছে হাত ধুচ্ছি, কিন্তু যারা কাজে বের হচ্ছি গ্লাভসটা পরা বেটার। কেন বলি, অনেক সময় নখ কাটার সময় বা কিছু কাজ করার সময় হাতে কিন্তু কিছু ল্যাসারেশন বা কেটে যায়। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনো জায়গায় এমন কোনো জায়গায় হাত না দেই যেখানে আপনার ভাইরাসটা আপনার ঢুকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু গ্লাভস ইউজ করাটা মোর বেটার রাদার দেন ইউজিং স্যানিটেশন। আপনি বাসায় এসে তারপরে খুলে আপনি করলেন। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।